মান্না ভাই ছিল 100% না 200% সিনেমার লোক। সিনেমা নেই উনি ভাবতেন। মান্না ভাইয়ের একটা গল্প বললেই বুঝতে পারেন সে কতটা মানে আন্তরিক এবং ডেডিকেটেড ছিল সিনেমার প্রতি। এবং অ্যাকশন ধর্মী বললে আসলে আমাদের প্রয়াত নায়ক মান্না সাহেবের কথা আসবে। ওনাকে নিয়ে রুস্তম করেছেন, ধ্বংস করেছেন, আরও সুপারহিট সিনেমা করেছেন। মিস করেন কিনা ওনাকে একটু বলবেন কিনা? অবশ্যই মিস করি। কেন মিস করি? আল্লাহ মান্না ভাইকে ব্যস্ত নসিব করুক। আমার প্রথম হিরো, তার হিরোগিরির মাধ্যমে আমি ডিরেক্টর হয়েছি। অবশ্যই মিস করি, অনেক মিস করি মান্না ভাই। কারণ মান্না ভাই থাকলে, মান্না ভাই কথা যত উঠলো, মান্না ভাই ছিল 100% না 200% সিনেমার লোক। সিনেমা নেই উনি ভাবতেন। মান্না ভাইয়ের একটা গল্প বললেই বুঝতে পারেন সে কতটা মানে আন্তরিক এবং ডেডিকেটেড ছিল সিনেমার প্রতি। ছবির নাম হলো বাস্তব। ছবি হলো এটা আমাদের শুভ ইন্টারন্যাশনালের ছবি। তখন আমি মান্না ভাই আমার ছবি করে রুস্তম, এই ছবি দুইটা কিন্তু আবার একসাথে রিলিজ হয়েছিল। ছবিতে মান্না ভাই হুট করে আমাকে বললো যে কোন ভাই 5 লাখ টাকায় তো নেই, এই ছবিতে আমার আপনি 6 লাখ টাকা দিন। কারণ আমি তো সব কটা ছবি হিট, সুপার হিট, বাম্পার হিট দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তখন তো আমি তো নতুন ডিরেক্টর, 3-4টা ছবি, 3টা ছবি রিলিজ হইলো। 4 নম্বর ছবি হলো বাস্তব। তখন আমি ডাবলু ভাইকে বললাম, ওই প্রভেন্টেশনের মালিক ডাবলু ভাই, যে ভাই মান্না ভাই 6 লাখ টাকা চাচ্ছে। কারণ না, আমি 5 লাখ টাকার উপরে দেবো না। 5 লাখ টাকা যদি দেই করে তাহলে তুমি ফাইনাল করো। বা আমি মান্না ভাইকে বললাম, মান্না ভাই ডাবলু ভাই তো 5 লাখ টাকার উপরে দিতে চায় না। মান্না ভাই আর কিছু কয় নাই। ডাবলু ভাই তখন রুবেল ভাইকে নিতে চাইলো। রুবেল ভাইয়ের সাথে কথাও বললাম। দীপজল ভাইয়ের বাড়িতে আমার ওই দিন শুটিং, সকালে আমি যাই। তখন মাত্র ওই যে নোকিয়া অ্যান্টিনেওলা সেটগুলি আসছে, ওই একটা সেট দিয়ে আমি একটা গ্রামীণ সিম চালাই। দীপজল ভাইয়ের বাড়িতে ঢুকবো, এর সময় দেখি যে মান্না ভাইয়ের ফোন। মান্না ভাই তখন কক্সবাজার। এটা বলার কারণটা হলো গল্পটাতে মানুষ ডেডিকেটেড থাকলে, আত্মবিশ্বাস থাকলে সে কতটুকু সামনের দিকে আগাইতে পারে, এটার মানে একমাত্র উদাহরণ হচ্ছে নায়ক মান্না। ফোন দিল, বললো যে কালকে কি রুবেল ভাইয়ের এনে গেছিলেন নাকি? রুবেল ভাই বলছে। আমি বললাম কি বললো? রুবেল ভাইয়ের কনফার্ম করছেন? আমি বললাম রুবেল ভাইয়ের গল্পটা শুনাইছি, টাকা টোকার ব্যাপারটা তো আমি আলাপ করি না, ডাবলু ভাই আলাপ করবে। কখন ভাই আমি একটা জোয়া খেলতে চাই। সে তো গল্প না। আমি বললাম কি জোয়া? আমি 6 লাখ টাকাই নিব ছবি রিলিজের পর। ছবি যদি বাম্পার হিট হয় তাহলে আমি 6 লাখ টাকা নেব, নাহলে কোনো টাকাই নেব না। ডাবলু ভাইরে বলেন আমিই করবো ছবিটা, ওইভাবে কন্ট্রাক্ট। ছবি রিলিজ হলে, ছবি বাম্পার হিট গেলে আমি 6 লাখ টাকা দিবে আমাকে, আর নাইলে আমি কোনো টাকাই নেব না। 5 লাখ 10 লাখের দরকার নেই। বলেন আপনি বলে আমি নামলাম না। আমি ডাবলু ভাইরে ফোন দিয়ে কইলাম। এখন এটা প্রডিউসার একটু লজ্জাও পাইছে। আমি যখন কইলাম যে ভাই মান্না ভাই তো ফোন দিয়েই কইলো যে সে এই ছবিটা করবে, আপনার ছবি রিলিজের পরে যদি ছবি ভালো যায় আমি আর বাম্পার হিট করি, ছবি ভালো যায় তাহলে তাকে 6 লাখ টাকা দিতে বলছে, আর নাহলে তাকে কোনো টাকা দিতে হবে না। কতক্ষণ চুপ করে থাকে, বললো ঠিক আছে তাহলে মান্নাকে বলে দাও, আমি মান্নাকে 6 লাখ টাকার চেকই দিয়ে দেবো। মান্না চেকটা করবে রিলিজের পরে, মানে ক্যাশটা করবে রিলিজের পরে। আমি মান্না ভাইরে ফোন দিলাম। মান্না ভাই বললো ঠিক আছে ডান, চেকও দিতে হবে না, উনি যে বলছে এইটাই ঠিক। ছবি রিলিজ করলাম। কিন্তু রুস্তম হইলো 1 নাম্বার, বাস্তব হইলো 2 নাম্বার, 9 ছবির সাথে রিলিজ হইলো। মান্না ভাইকে ঈদের একদিন পরেই 6 লাখ টাকা ক্যাশ করে নিয়ে দিয়ে আসলাম। তো এখন দেখেন সে যে 1 লাখ টাকার ব্যাপার, সে না হইলে যেহেতু দিবে না প্রডিউসাররা, সে করতো না। প্রডিউসারের কাছ থেকে 6 লাখ টাকা নেওয়ার জন্য সে কতটা কনসে, সে কারণ সিনেমা হয়েছে আনসার্টেন, ভালো নাও যেতে পারতো, না গেলে সে 5 টাকাও পাইতো না। এই রকম ঝুঁকি নিয়ে মান্না সাহেব কাজ করে। মান্না সাহেব সবসময় সিনেমা নিয়ে ভাবতো। সে এমনও করতো যে এই প্রডিউসারের যে আর হয়তো 10 লাখ টাকা ইনভেস্ট করলে তার এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। প্রডিউসারকে ডাইকে না বলতো আমি আপনাকে 10 লাখ টাকা দিলাম, শর্ত একটা, ছবিটা ঈদে রিলিজ করতে হবে, ছবিটা ভালো আছে ঈদে রিলিজ করবেন, আমি ছবিটা শেষ করে দিতেছি আমার টাকা দিয়ে, রিলিজের পর আমার টাকা দিয়ে দিই। এই যে টেন্ডেন্সিগুলি মান্না ভাইয়ের মধ্যে ছিল। মান্না ভাইকে এই জন্য বলছি 200 ভাগ সিনেমার মানুষ, এবং সিনেমা নিয়ে বাড়তো। 11টা পর্যন্ত শুটিং করতো, তারপরে সোনার গায়ে বৈশা প্রডিউসারদেরকে ডাকতো, ডিরেক্টর ডাইকা কীভাবে ভালো ভালো ছবি সে তার জন্য চিন্তা করতো, অন্য মানুষ না। যে সবাই তো আমরা আমাকে নিয়ে চিন্তা করবো, আমি তো অন্য কাউকে নিয়ে কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিকে নিয়ে চিন্তা করার একটা মাত্র ব্যক্তি, সেটা ছিল মান্না ভাই। সেই জিনিসটা যদি আমাদের সাকিব
ফলো করতো তাহলে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা হয় না। এখন ইন্ডাস্ট্রির যে অবস্থা, আমি এই ছবি রিলিজ করতে গিয়ে মনে হলো যে ইন্ডাস্ট্রি একেবারে মাটির সাথে মিশে গেছে। এইখান থেকে এমন একটা উদ্যোগী এবং এমন একটা ভালোবাসার সরকার লাগবে, যে সরকার সিনেমাকে ভালোবাসবে, সিনেমার জন্য একটা নিবেদিত মানুষ এখানে নিবেদন করবে, মানে নিয়োগ করবে, তাহলে এই সিনেমা উপরে উঠবে। না হলে এই সিনেমা উপরে ওঠার কোনো সম্ভাবনা নাই। 30টা 35টা হল দিয়ে একটা দেশের সিনেমা কোনো দিন চলতে পারে না।